হামিম দিয়ে দে, লাইভ দে। হুম আসসালামু আলাইকুম এবং আদাব সবাইকে বায়োলজি ক্লাসরুমের আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি শাহির ইসলাম ইমন। তো তোমরা কে কে আছো? ওয়ালাইকুম আসসালাম তানহা, তাইফুর ওয়ালাইকুম আসসালাম, নূর ওয়ালাইকুম আসসালাম, কোহি ইসলাম, তাইফুর। এটা হচ্ছে এইচএসসি জুওলজি 4 নাম্বার চ্যাপ্টার। এটা হচ্ছে এইচএসসি 21-এর শর্ট সিলেবাসেও আছে। সো এইচএসসির যত ব্যাচ আছে সবার জন্য হচ্ছে আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের পরে হচ্ছে আমাদের ফার্স্ট লাইভ ক্লাস। তো এই কয়দিন হচ্ছে অনেকে হচ্ছে নতুন জয়েন দিয়েছো। তো কারা কারা নতুন তো আমাকে একটু জানাও কমেন্টে যে ভাই আমি হচ্ছে নতুন আমাদের ফ্যামিলিতে। ওয়ালাইকুম আসসালাম জান্নাত, কি অবস্থা সবার, কেমন আছে সবাই? তোমরা হচ্ছে যদি সাউন্ড তারপর হচ্ছে ভিডিও সব কিছু যদি ঠিক থাকে তাহলে হচ্ছে বেশি বেশি শেয়ার করে দাও। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে একটু পরে পড়া শুরু করবো, তখন আর শেয়ারটা এসব দিব না, ঠিক আছে? তোমরা হচ্ছে এখনই শেয়ার করে দাও। তো তারপর হচ্ছে যে তোমাদের গ্রুপে শেয়ার দিও না, মানে হচ্ছে অন্য গ্রুপে হচ্ছে অ্যাপ্রুভ করবে না। তোমাদের চ্যাট গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ বা নিজেদের টাইম লাইনে হচ্ছে তোমরা শেয়ার দিতে পারো, ঠিক আছে? তোমরা হচ্ছে বেশি বেশি শেয়ার দিয়ে দাও, কারণ এই ক্লাসটা হচ্ছে এইচএসসি সব ব্যাচের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমার এইচএসসি বলো অ্যাডমিশন বলো সবসময় প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। ওয়ালাইকুম আসসালাম ফারভিন, পৃথা নন্দী, তোমাকে তো আগে দেখছি, তুমি তো নতুন না। রিমি কর, আমি অনেকগুলো নতুন নাম দেখতে পাচ্ছি আর কি, তো আমি বুঝতেছি আসলে কে কে নতুন। ফাহমিদা মালিকা ওয়ালাইকুম আসসালাম। তা আমি আসলে চিনতেছি সবাইকে। আচ্ছা ঠিক আছে, সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা হচ্ছে শেয়ার করে দাও বেশি করে। আর তোমাদের ফ্রেন্ড যারা আছে, ক্লোজ ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে দাও। আমরা হচ্ছে এখনই শুরু করে দিব। মোহাম্মদ সাইদুর হচ্ছে নতুন, সাইহুম। আচ্ছা ঠিক আছে, শুরু করি। হ্যাঁ, ওকে ফাইন। সো আজকে আমরা পড়বো কি? আজকে আমরা পড়বো রক্ত ও সংবহন। তো বইয়ে দেখবে ফার্স্টে একটা ওয়ার্ড আছে যে রক্ত সংবহন তন্ত্র, তাই না? এরকম একটা কথা আছে। আমি একটু কলমটা চেঞ্জ করে নিই, এটার কালিটা ভালো লাগতেছে না। তো রক্ত সংবহন তন্ত্র, তাই না? রক্ত মানে কি? রক্ত মানে তুমি জানো, রক্ত মানে হচ্ছে কি ব্লাড, তাই না? সংবহন মানে কি? সংবহন মানে কি যে রক্ত তো পুরো বডিতে সার্কুলেশন হয়, তাই না? মানে চলাচল করে, ওই জিনিসটাই সংবহন মানে কি? সার্কুলেশন, তাই না? সার্কুলেশন। এইবার আসলে তন্ত্র কি জিনিস? তন্ত্র মানে হচ্ছে সিস্টেম। সিস্টেম এটা কিন্তু ওরকম না যে সানডে মানডে সিস্টেম করে দিব। সিস্টেম মানে হচ্ছে ধরো যে তোমরা যখন কলেজে উঠছো, তারপর পরীক্ষা দিছো, তারপর হচ্ছে অ্যাপ্লাই করছো, তারপরে যারা চান্স পেয়েছো তাদের কি করছে, টাকা দিয়ে পে করছো, একটা আইডি কার্ড দিছে, একটা সুন্দর রোল নাম্বার দিছে। হ্যাঁ, তো এই যে তুমি কলেজে ভর্তি হইছো, এটা একটা সিস্টেম না? কলেজে ভর্তি হওয়ার সিস্টেম। তাহলে এই যে রক্ত মাথা থেকে কোথায় যাবে, হার্ট থেকে কোথায় যাবে, হাত থেকে কোথায় যাবে, তো এই যে পুরা সিস্টেমটা কোত্থেকে কই যাবে, এটাও কি তাহলে রক্তের সংবহন তন্ত্র। তারপরে আমরা এটা কি কি বলতে পারি? ব্লাড সার্কুলেশন সিস্টেম বা ব্লাড সার্কুলেটরি সিস্টেম, তাই দুইটাই বলতে পারি, সার্কুলেটরি সিস্টেম। আচ্ছা, তো আমরা হচ্ছে নাম তো বুঝতে পারছি। তো এখন
মানুষের দেহে রক্ত আসলে কিভাবে এইভাবে মেনটেন করে, এটা কে আবিষ্কার করেন? এটা হচ্ছে একজন ব্রিটিশ ডক্টর ছিলেন, ওর নাম হচ্ছে উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে। আমি জানি না আমার বানানটা ঠিক আছে নাকি, তোমরা বানানটা বই থেকে দেখে নিও, এবং পরীক্ষায় এটা আসে না। তোকে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে ব্রিটিশ যে ডক্টর ছিলেন উইলিয়াম হার্ভে, উনি কার রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেন? ব্যাঙের, উটের, তোমার না আমার, কার? উনি হচ্ছে মানুষেরটা। হ্যাঁ, উনি মানুষের দেহের যে রক্ত সংবহন ওইটা হচ্ছে উনি আবিষ্কার করেন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা তোমার প্যাচ লাগাই দিতে পারে আর কি, এটা মনে রেখো। কমেন্টগুলো একটু দেখি আমি। কি অবস্থা? প্রীতা নন্দী, ওয়ালাইকুম আসসালাম সিয়াম, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোমাদের কি অবস্থা? ঈদের পরে তোমাদেরকে দেখতেছি আর কি। আচ্ছা, তোমরা সব কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ তো? আমার মনে হয় তোমরা আজকে একটা জিনিস একটা নোটিস করবা, সেটা হচ্ছে যে আমার আগের লাইভগুলো যারা দেখছো তারা খেয়াল করবা যে তোমার লাইভে হচ্ছে একটা ব্লারি ফিল আসতো, মানে বারবার ফোকাস নষ্ট হইতো। মনে করো যে আমি এদিক ঘুরলে ব্লার হয়ে যেত, আবার এদিক ঘুরলে ব্লার হয়ে যেত, মানে ফেসবুক বুঝতে পারতো না যে আসলে আমি মানে কোথায় আছি। কিন্তু আজকে কিন্তু ব্লারনেসটা নাই, এটা হচ্ছে অনেক গবেষণা করার পরে করতে পারছি, আলহামদুলিল্লাহ। তোমার হচ্ছে মোটা ল্যান্ডস্কেপ করে নিও। আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় গিয়েছিলাম? তো রক্ত সংবহন তন্ত্র কি, তারপরে কে করছেন, এটা হচ্ছে আমরা মোটামুটি জানছি। এখন আমরা চলে যাব রক্তে। এখন ধরো যে ক্লাস 6-এ আমাকে একজন স্যার জিজ্ঞেস করেছিলেন যে বাবা বলো তো রক্ত কি জিনিস। তখন আমি বলছিলাম যে স্যার, যদি আমাদের হাত কেটে গেলে যে লাল রঙের যে তরল পদার্থ ওইটাই রক্ত। তখন মনে করো ক্লাস 6 অনুযায়ী তো অ্যান্সার ঠিক ছিল, কিন্তু এখন তুমি ইন্টারে পড়ো, তোমাকে আরও স্পেসিফিক আরও অ্যাকুরেট অ্যান্সার দিতে হবে, আরও বেশি বলতে হবে। এখন তুমি যদি যে বলো যে স্যার হাত কেটে গেলে যে লাল রঙের তরল বের হয় ওইটাই হচ্ছে রক্ত, স্যার তো তোমাদেরকে তাকায় থাকবে যে কী রে ছেলে মেয়ে কি পড়াশোনা করে না নাকি। তো রক্ত থেকে আমাদের কি কি জিনিস জানতে হবে? তো ব্লাড, তো ব্লাডে ফার্স্টেই আমাদের জানতে হবে যে ব্লাড আসলে কতটুকু থাকে বডিতে, কতটুকু থাকে। তো মোটামুটি মনে করা হয় যে দেহের 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 মোট ওজনের 8% হচ্ছে ব্লাড থাকে, এবং সেইটার পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। কত? 5 থেকে 6 লিটার। এটা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন। তো আমি হচ্ছে একটু গুগল করছিলাম যে আসলে কতটুক ওজনের 8% আসলে হয়। তো আমি দেখছিলাম যে 62.5 কেজি যদি তোমার ওয়েট হয়, সেইটার 8% হচ্ছে 5 আসে। আর তোমার ওজন যদি 75 কেজি হয় তাহলে সেইটার 8% 6 কেজি আসে। এটা কিন্তু আমার গুগল করা বের করা, এটা কোনো বইয়ে নাই বা এটা পরীক্ষায় আসবেও না। তোমরা খালি মনে রাখবে এটা 5 থেকে 6 লিটার পুরো বডিতে রক্ত থাকে। তো 5 থেকে 6 লিটারে ধরো যে অনেক সময় তো অ্যাক্সিডেন্ট হয়, তাই না? তো অ্যাক্সিডেন্টে অনেকে অনেক ব্লাড লস করে, হেমোরেজ হয়। তো মোটামুটি যদি তোমার ব্লাড 2 থেকে 3 লিটারের মধ্যে চলে আসে তাহলে লাইফের রিস্ক চলে যায়। এই জন্য তোমরা মনে করো যে মানে আল্লাহ না করুক, তোমরা যদি কখনো অ্যাক্সিডেন্ট দেখো বা কারো যদি ব্লিডিং হয়, সবসময় চেষ্টা করবা যে আগে ব্লিডিংটা বন্ধ করা। হ্যাঁ, ব্লিডিং অফ করতে পারলে তোমার সেটা একটা লাইফ সেভিং হয়েছে। কারণ তুমি অনেক কিছু করছো, ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি অনেক কিছু করছো কিন্তু তার ব্লিডিং বন্ধ করতে পারতেছো না, তাহলে কিন্তু সমস্যা, তার লাইফটা রিস্কে চলেছে। ফোকাস হওয়াটা ঠিক করলেন কীভাবে? অনেক কাহিনী করছি বুঝছো, আমি ঈদে কদিন খালি গবেষণায় করছি যে কীভাবে করব। ওকে, তারপর আসলে দেখি পিএইচ জানতে হবে। কি জানতে হবে? পিএইচ জানতে হবে। পিএইচ, তো তোমরা অলরেডি জানো যে আমি হচ্ছে একটা এমসিকিউ সিরিজ শুরু করছিলাম, 2টা ভিডিও দিছি। এমসিকিউ সিরিজে তোমার 1 নম্বর সিরিজে মনে হয় পিএইচ নিয়ে কথাবার্তা বলছিলাম। তোমরা যারা দেখো নাই তোমরা হচ্ছে ইউটিউবে পাবা, ভাইয়ের পেজে পাবা, গ্রুপেও পাবা। এমসিকিউ সব সিরিজ নামে ইউটিউবে সিরিয়াল করা আছে। তো রক্তের পিএইচটা দেখো ভাইয়া কীভাবে মনে রাখতাম যে রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয়। ঈষৎ ক্ষারীয়। এখন যখন অম্লীয় নাকি ক্ষারীয় কথাটা আসে তখন কিন্তু পিএইচ একটা কথা আসে। এবং ধর ছোটোবেলা থেকে পড়ছো যে পিএইচ যখন 7 হয় তখন কি নিউট্রাল না, মানে কী বল নিউট্রাল বাংলা কি নিষ্ক্রিয় পিএইচ।
আর যদি 7-এর থেকে বেশি হয়, 7-এর থেকে বেশি হয়, তাহলে কি অম্লীয় হবে না? অম্লীয় মানে কি অ্যাসিডীয়, অ্যাসিডীয় হবে। আর যদি ধরো 7-এর থেকে কম হয়, সরি ভুল বলছি, সরি 7-এর থেকে বেশি হলে তো ক্ষারীয় হয়, ক্ষারীয় হয়। আর 7-এর থেকে কম হলে অ্যাসিডীয় হয়, তাই না? অ্যাসিডীয় হয় বা অম্লীয় হয় আর কি। তো আমাদের যে ব্লাড আছে, ব্লাডটা হচ্ছে কি ঈষৎ ক্ষারীয়, একটু ক্ষার। তার মানে কি 7-এর থেকে একটু বেশি হবে, তাই না? একটু বেশি হবে। এটা কতটুকু হবে দেখো, আমি কীভাবে মনে রাখতাম, আমি 7 পয়েন্ট হাইফেন দিতাম, 7 পয়েন্ট, তারপর এখানে একটা লিখতাম 3, এখানে 4, 3, 4, 5, 5, বুঝছো? ইজি না? ফার্স্টে তুমি 7 পয়েন্ট দিবা, 7 পয়েন্ট দিবা, তারপর 3, 4, 5, 5। তাহলে এটা হচ্ছে আমার রক্তের পিএইচ, যে 7-এর থেকে একটু বেশি। তো ধরো তোমার যদি এমসিকিউ আসে, এমসিকিউতে যদি বলে যে রক্তের পিএইচ কোনটা সঠিক, ধরো আমি একটা অপশন দিলাম, ধরো বললাম রক্তের পিএইচ 6.4, তারপর দিলাম 7.4, তারপর দিলাম হচ্ছে তোমার 7, তারপর আরেকটা দিলাম 6.9। তো আমি যদি বলি যে রক্তের পিএইচ কোনটা, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো তো? কেউ একজন আমাকে বলো যে এটার অ্যান্সার কি হবে, এইটার অ্যান্সার কি হবে? তাইফুর হচ্ছে একটা জিনিস বলছে যে অ্যাক্সিডেন্ট হলে এই জন্য আগে হচ্ছে জামা কাপড় পেঁচিয়ে রক্তটা অফ করি আমরা। সাদিয়া হচ্ছে ভালো অ্যান্সার দিছে। ওকে, অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছো যে 7.4 হবে, 7.4 হবে। তো যারা হচ্ছে আমার এমসিকিউ সিরিজের ভিডিও দেখছো তারা পারবা। দেখো 7.4 আমাদের এই রেঞ্জের ভিতরে পড়তেছে, তাই না? তো তোমরা সবসময় কি 4টা অপশনই দেখবা, তো 4টা অপশনের মধ্যে যেটা বেস্ট মিলতেছে ওইটাই হচ্ছে তোমরা দাগাবা। তাহলে আমরা পিএইচ জানলাম, ওজন জানলাম, ইনশাল্লাহ প্রবলেম হবে না। এখন দেখো যে রক্তে যদি পিএইচ বেড়ে যায়, পিএইচ বেড়ে যায় কীভাবে, পিএইচ কমে যায়। ধরো পিএইচ যদি কমে যায় তখন কি হবে? অ্যাসিড বাড়বে না, তখন যে জিনিসটা হয় সেটাকে অ্যাসিডোসিস বলে। অ্যাসিডোসিস মানে অ্যাসিড বেড়ে যাচ্ছে। আর পিএইচ যদি বেড়ে যায় তার মানে কি ক্ষারের দিকে যাবে, ক্ষার মানে কি অ্যালকালি, তখন অ্যালকালোসিস বলা হয়, অ্যালকালোসিস বলা হয়, বুঝছো? যদি অ্যাসিড বাড়ে তাহলে অ্যাসিডোসিস, আর যদি অ্যালকালি বলে অ্যালকালোসিস বলে। এগুলো হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে ভালো পড়বা আর কি, ঠিক আছে? এই ব্লাডের চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই জন্য এইচএসসি 21-এর শর্ট সিলেবাসে এত চ্যাপ্টার বাদ দিয়ে এটা দিছে। ওকে, তাহলে ব্লাডে হচ্ছে পিএইচ জানলাম, ওজন জানলাম, আর কি জানা লাগবে? আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা। তাপমাত্রা কে বলতে পারবা যে ব্লাডের টেম্পারেচার কত? কে বলবে আমাকে যে ব্লাডের টেম্পারেচার কত? 7.4, নাকি ভালো অ্যান্সার দিয়েছো। টেম্পারেচার কত হবে বলো তো? ব্লাডের টেম্পারেচার হবে তোমার 36 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এটা একটু ফারেনহাইটে কনভার্ট করে তোমাদের বইয়ে লিখতে পারো। আমার সময় হয়নি দেখি করিনি আমি। তো মনে করো যে আমাদের যখন জ্বর আসে তখন আমরা বলি না যে 100 ডিগ্রি জ্বর আসছে, ওটা কিন্তু ফারেনহাইট স্কেলে, ঠিক আছে? সেলসিয়াস স্কেলে না, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস হলে যে শরীরে আগুন ধরে যাবে, বুঝছো? পৃথা অ্যান্সার দিছো, নূর অ্যান্সার দিছো, থ্যাংক ইউ সবাইকে। ওকে, আলিফ অ্যান্সার দিছে, ফাহমিদা অ্যান্সার দিয়েছো। ওকে, আজকে হচ্ছে আমি নতুন মুখ বেশি দেখতে পাচ্ছি। তাপমাত্রা গেল, তারপরে আরেকটা জিনিস জানতে হবে যে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব ফিজিক্সে ভালো পড়বা। এটা মানে হচ্ছে যে মানে কোন একটা জিনিস পানির থেকে কতটুকু ভারী বা হালকা। তো রক্ত হচ্ছে পানির থেকে একটু ভারী, তো পানি যদি 1 হয় রক্ত হচ্ছে 1.065, এটা কোনো একক নাই, ঠিক আছে? রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.65, তার মানে কি পানির থেকে
পানির থেকে তোমার কি হালকা ভারী, তাই না? এটা তো তোমার হাত দিয়ে ধরলেই বুঝতে পারো। পানির থেকে হালকা ভারী, বাহ পৃথা দিদি সব পারে। আচ্ছা, তো দেখো যে যেটা বলতে যাচ্ছিলাম, পানির থেকে হালকা ভারী, আচ্ছা ভুলে গেছি যেটা বলতে যাচ্ছিলাম। ও হ্যাঁ, মনে পড়ছে। তো রক্ত হচ্ছে যে কেউ খাইছো না, কেউ জানি না এখানে কেউ ট্রাকুলা আসো না কি, থাকলে বললো তো যে অনেক, আমরা তো রক্ত তো মানে নর্মালি খাই না, অনেক সময় দেখা যায় ঠোঁট কেটে গেলে বা মাড়ি কেটে গেলে একটু একটু টেস্ট পাওয়া যায়, তাই না? তো টেস্টটা কি নোনতা, তাই না? নোনতা মানে কি একটু লবণাক্ত, তাই না? তো কেন নোনতা হয়? কারণ কি রক্তের মধ্যে কিছু অজৈব উপাদান থাকে বা ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে। অর্গানিক মানে জৈব আর ইনঅর্গানিক মানে অজৈব। তো কিছু একটু নোনতা হয় কারণ এখানে অজৈব উপাদান থাকে, বুঝছো? তো এই জন্য একটু নোনতা টাইপের হয়, সল্টি হয়, এক্স্যাক্টলি সল্টি হয়। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে রক্ত সম্পর্কে কত কিছু জানলাম, তাই না? তাপমাত্রা জানছি, আপেক্ষিক গুরুত্ব জানছি কতটুকু থাকে, তারপরে হচ্ছে যে টেম্পারেচার জানছি। তো এগুলো থেকে প্রত্যেকটা থেকে এমসিকিউ আসে, বুঝছো? প্রত্যেকটা থেকে এমসিকিউ আসে, প্রত্যেকটা জিনিস থেকেই এমসিকিউ আসে। তোমরা হচ্ছে কোন বই ফলো করো? তোমরা হচ্ছে লেটেস্ট বই ফলো করবা। হ্যাঁ, তোমরা হচ্ছে কে কত এডিশনের বই ফলো করো আমাকে একটু জানাও তো। যেমন আমার যে বইটা, ওইটার এডিশন জানি কত, তো দেখে নেই, তারা বলে গেছি। আমি হচ্ছে লেটেস্ট বইটাই কিনছি আর কি, বাজারে যেটা লেটেস্ট ওটাই পাইছি। সেটা হচ্ছে সেপ্টেম্বর 2020 সালের যেটা, ওইটা পাইছি। সেপ্টেম্বর 2020 সালে যেটা, ওইটা পাইছি। তোমরা হচ্ছে অলওয়েজ লেটেস্ট বই পড়বা, বুঝছো? তো এখন তোমাদের বইয়ে বিশাল একটা ছক আছে। হ্যাঁ, ওই ছকটা না আমি ইন্টারে পুরোপুরি স্কিপ করে গেছিলাম, কিন্তু ওইটা না ইম্পর্টেন্ট, বুঝছো? তো ওই ছকটা হচ্ছে ভাইয়া হচ্ছে আজকে সুন্দর করে শিখাই দিব, আর জীবনে ভুলবা না। চলো শুরু করি। হ্যাঁ, শুরু করি। সেটা হচ্ছে যে দেখো যে ধরো তুমি একটা টেস্ট টিউব নিলা, যারা কেমিস্ট্রি লেবে গেছে ওরা টেস্ট টিউব চিনো। টেস্ট টিউব নিলা, তো টেস্ট টিউবে তুমি একটু ব্লাড নিলা, তো ব্লাড নেওয়ার পরে সেটাকে একটা মেশিনে বসাইতে হয়। মেশিনটা হচ্ছে, নামটা বলে দিই, গুগলে সার্চ করো বা ইউটিউবে সার্চ করো, সুন্দর সুন্দর ছবি পাবা। সেটা হচ্ছে তোমার সেন্ট্রিফিউজ মেশিন, বা তোমাদের বইয়ে সেন্ট্রিফিউগাল মেশিন দেখা, সেন্ট্রিফিউজ মেশিন যেটা। তো ওইখানে কী হয়, তোমার টেস্ট টিউবে রক্ত নিয়ে ওই মেশিনে বসানো হয়। বসানোর পরে ওটা অনেকবার ঘুরে, কয়েক হাজারবার ঘুরানোর পরে দেখা যায় যে রক্তের মধ্যে যে জিনিসগুলো সেগুলো আলাদা হয়ে যায়। রক্তের মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলো আলাদা হয়ে যায়। তো দেখা যায় যে তখন এর মধ্যে যেগুলো হালকা থাকে সেগুলো থাকে রক্তরস বা প্লাজমা। আর যেগুলো ভারী জিনিস থাকে ওগুলো নিচে জমা হয়, ওগুলোকে বলি রক্তকণিকা, তাই না? রক্তকণিকা বলি। তো অনেক হচ্ছে প্লাজমা শুনে ভয় পাও, প্লাজমা কিছুই না, রক্তরস। তো তোমরা যদি গুগলে সার্চ করো যে সেন্ট্রিফিউগাল মেশিন, দেখবা যে ছবি আছে। তো এখন আসো যে আমি যেটার কথা বলতেছিলাম যে একটা ভয়াবহ ছক আছে, ওইটা কিভাবে করবা। তো দেখো, রক্তকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, তো একটা হচ্ছে কি রক্তরস, একটা কি রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে কি রক্তকণিকা। আচ্ছা, ভিউয়ার কমে যাচ্ছে কেন? তোমরা হচ্ছে শেয়ার দাও, তোমার ফ্রেন্ডদের হচ্ছে মেনশন করো। আচ্ছা, এ তো অনেকে পারছো সেন্ট্রিফিউগাল মেশিন। তো এখন দেখো, এটা পার্সেন্টেজ মনে রাখতে হবে। দেখো, রক্তরস লিকুইড জিনিস, সব জায়গায় লিকুইড জিনিস একটু বেশি থাকে, তাহলে এটা কত দিবা? এটা তুমি 55% দিবা, 55% দিবা। তো দেখো 100 থেকে 55 বিয়োগ করলে কত হয়? 45। তাহলে কি রক্তকণিকা 45%, বুঝছো? এই জন্য তুমি একটা মুখস্থ রাখবা, অন্যটা এমনিই পারবা, ঠিক আছে? একটা মনে রাখবা, অন্যটা এমনিই পারবা। তো এখন হচ্ছে যে রক্তরসের মধ্যে তোমার আবার দুইটা ভাগ করছে।
কি কি ভাগ করছে? রক্ত রসের ভিতরেও আবার পানি এবং কঠিন বস্তু দুইটা ভাগে ভাগ করছে। কঠিন বস্তু বা কঠিন পদার্থ, ঠিক আছে? যে ফার্স্টে হচ্ছে তুমি রক্ত রস ভাগ করছো, ভালো কথা, পরে রক্তকণিকা ভাগ করছে, পরে কি করছে রক্ত রসটা আবার দুইটা ভাগে ভাগ করছে, একটা পানি আর একটা কঠিন বস্তু। তো দেখো ভাইয়া সবসময় কি বলছি যে লিকুইড জিনিস বেশি থাকে, সো পানি থাকবে কত 90 থেকে 92%। 90 থেকে 92% হচ্ছে পানি থাকবে, ঠিক আছে? তো এখন দেখো যে আচ্ছা কমেন্টে কি হয়েছে, আচ্ছা যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছো আমি কিন্তু দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম, অথবা ইউ আর লেট। আচ্ছা পানি হচ্ছে 90 থেকে 92%। আর তুমি চিন্তা করো যে 100 থেকে যদি তুমি 92 বাদ দাও কত থাকে? 8 থাকে না? 100 থেকে যদি তুমি 92 বাদ দাও 8 থাকবে। 100 থেকে তুমি যদি 90 বাদ দাও কত থাকবে? 10 থাকবে। তাহলে দেখছো খুব ইজিলি আমরা বের করতে পারছি যে প্রথমে হচ্ছে রক্তরসকে দুইটা ভাগে ভাগ করছি, একটা পানি আর একটা হচ্ছে কঠিন বস্তু। তো পানি আমরা জানি বেশি থাকে, তাহলে 90 থেকে 92%। তো এখন এই টোটালটার মধ্যে টোটালটা মিলে তো 100%, তাই না? তো 100 থেকে যদি আমরা 90 বিয়োগ করি 10 পাই, যদি 92 বিয়োগ করি 8 পাই। তাহলে বুঝছো? তাহলে মুখস্থ করা লাগবে না ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, তো এই কঠিন বস্তুর মধ্যে আবার দুইটা ভাগ করছে। তোমরা ভাবছো ভাইয়া আর কত ভাগ করবেন, ভালো লাগতেছে না, একটার পর একটা আছে। তো কঠিন বস্তুর মধ্যে ভাইয়া বলছিলাম না যে তোমার অর্গানিক আর ইনঅর্গানিক সাবস্টেন্স আছে। তো তোমার জৈব বা অর্গানিক আরটা হচ্ছে অজৈব বা ইনঅর্গানিক, ঠিক আছে? অজৈব বা ইনঅর্গানিক। কলমের কালি হালকা হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না। তো দেখো জৈবর পার্সেন্টেজ কত, দেখো 8-এর আগে কত? 7। 10-এর আগে কত? 9। তাহলে 7 থেকে 9% হচ্ছে আমার জৈব। তাহলে দেখো তুমি 10%-এর মধ্যে 7 থেকে 9% জৈবতে দিয়ে দিছো, বাকি হইলে কত? 1%। তো সেই 1% এখানে যাবে, কিন্তু আমরা 1% না দিয়ে আরেকটু কমায় দিব। কত দিব? 0.9%। বুঝছো? এই হচ্ছে তোমাদের পার্সেন্টেজের হিসাবটা, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমরা মনে রাখতে পারো। ওকে, ভেরি গুড, অনেক হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছো। ভিউ না হওয়ার কারণ হচ্ছে যে আমরা মানে খারাপ লাগলে সত্য কথা যে আমরা ফ্রি কিছুকে মূল্যায়ন করি না। দেখা যায় যে এই ক্লাসগুলো যদি আমি পেইড করতাম তাহলে অনেকে মনে করতো যে পেইড কোর্স, না জানি কি আছে এটার ভিতরে। হ্যাঁ, আবার অনেকে অনেক জায়গায় কোর্স করতেছে এই জন্য আসতেছে না, দুইটা জিনিসই হয়। তবে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে যারা আমরা কী করি ফ্রি কিছু পেলে সেটাকে মানে অতটা মূল্য দিই না। গ্রুপে মনে করো যে মোটামুটি 3000 স্টুডেন্ট আছে, তো সেই অনুযায়ী কিন্তু 70-80 জন ভিউ হওয়া উচিত, কিন্তু দেখো যে আছে 37 জন 40 জন এরকম আর কি। সো ওটাই আর কি যে আমরা অতটা পাত্তা দেই না ফ্রি জিনিস। তো যাই হোক, সমস্যা নাই, তোমরা যারা আসো তাদের নিয়েই ক্লাস করাবো, 1-2 জন থাকলে তাদেরকেই নিয়েই ক্লাস করাবো। আমি যদি পেইড কোর্স লঞ্চ করিও ফ্রি ক্লাস সবসময় থাকবে, কারণ আমরা অনেক পরিশ্রমী বাচ্চারা আছে যারা পেইড কোর্স করতে একটু সমস্যা হয়, তাদের জন্য ভাইয়ার লাইভ ক্লাস সবসময় চলবে। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো? তাহলে ভাইয়া একবার রিভাইজ দিয়ে দিই, তাই না? রিভাইজ দিয়ে হচ্ছে অন্য টপিকে চলে যাই। যে ব্লাডকে তুমি দুইটা ভাগে ভাগ করবা, একটা রক্ত রস বা প্লাজমা, একটা রক্তকণিকা। তো পার্সেন্টেজ দুইটা মনে রাখতে চায় না, প্যাস লাগা যাবে। একটা মনে রাখবা লিকুইড বেশি, তার মানে এটা 55%। তাহলে 100 থেকে 55 বাদ দিবা, 45 পাওয়া যাবে খুব ইজিলি। পরে প্লাজমার মধ্যে পানি আছে, কঠিন বস্তু আছে, তার মধ্যে লিকুইড বেশি থাকে, তাহলে পানি 90 থেকে 92%। তাহলে 100 থেকে যদি আমি 90-92 বিয়োগ করি তাহলে আমি 8 আর 10 পাই, খুব ইজি। কঠিন বস্তুর মধ্যে জৈব আছে, অজৈব আছে। তো এখন জৈবটা কিভাবে পাইছি? আমরা 8 থেকে 1 বিয়োগ করছি, 10 থেকে 1 বিয়োগ করছি, 7 থেকে 9 পাইছি। আর অন্যটা হচ্ছে 1% থাকে, বাট 1% না লিখে আমরা একটু কমায় দিচ্ছি, ওটা 0.9% লিখছি, বুঝছো?
এই ছকে আর ভুলবো না, ভুলেও না। এই পার্সেন্টেজ কিন্তু একটা ভুল করা যাবে না, হ্যাঁ একদম ভালো করে শিখাই দিছে কিন্তু। ওকে, আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে চলে যাই। তোমাদের ঈদ কেমন কাটতেছে? ঈদের ছুটি কি কাটাতে পারছো? অনেকে দেখলাম ঈদের ছুটিতেও পড়ালেখা করতেছো। আরে পড়ালেখা তো সবসময় করে, একটু রেস্ট নাও, একটু চিলবিল করো। এত পরে কি হবে, একদিন তো মরে যাবো। আচ্ছা, তো দেখো যে ভাইয়া যে জৈব আর অজৈব পড়াইলাম না, তো হ্যাঁ অজৈবের সাথে অবিচার হয়েছে, ওকে 0.1% দেওয়া হয় নাই। আচ্ছা দেখো, তো এই যে জৈব আর অজৈব পদার্থ পড়াইলাম, তো এই দুইটার মধ্যে অনেকগুলো নাম আছে, এত এত নাম মনে রাখার দরকার নেই। অজৈবের মধ্যে তোমার সোডিয়াম ক্লোরাইড, ফসফেট, ক্যালসিয়াম এসব থাকে। জৈবের মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু পরীক্ষায় কোনটা আসে? পরীক্ষায় আসে জৈবের মধ্যে কিছু প্লাজমা প্রোটিন থাকে। কি থাকে? জৈবের মধ্যে কিছু প্লাজমা প্রোটিন থাকে। প্লাজমা প্রোটিন থাকে। অনেকে প্লাজমা প্রোটিন শুনলে ভয় পাও। প্লাজমা মানে কি? প্লাজমা তো একটু আগেই পড়ে আসছি। প্লাজমা হচ্ছে তোমার রক্ত রস, তাই না? প্রোটিন মানে তো প্রোটিন। প্লাজমা প্রোটিন গুলো হচ্ছে তোমার লিভার, তারপরে আরও অনেক জায়গা থেকে তৈরি হয়। তো পরীক্ষায় আসে যে কোনটা প্লাজমা প্রোটিন। তো তোমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকে আসে না যে একটু ফাপড়বাজ টাইপের, যে সারাদিন খালি চাপা মারে। ধরো আমি যদি বলতাম যে দুই সাইডে দুইটা লাইটের স্ট্যান্ড আছে, তাহলে তো আমিও ফাপড়বাজ হয়ে যেতাম, তাই না? তো দেখো তোমাদের যারা ফাপড়বাজ ফ্রেন্ড আছে ওদেরকে মেনশন দিতে পারো। কারণ কি, আমরা এই যে তোমার জৈব প্লাজমা প্রোটিন আছে, এটা আমি তাদেরকে দিয়ে মনে রাখবো। তো তাদের নামটা তুমি এভাবে মনে রাখবা, সেটা হচ্ছে কি আলগা ফাপড়। বুঝছো? অনেক আছে না আলগা ফাপড় মারে চাপাবাজ, তাদেরকে দিয়েছি এটা মনে রাখবা, আলগা ফাপড়। তো আলগা ফাপড় দিয়ে কি জিনিস, তোমরা তোমাদের যে ফাপড়বাজ ফ্রেন্ড আছে ওদের মেনশন দিয়ে বলতে পারো যে ভাবছিলাম তারা তো আটাইম্মা, কিন্তু তোদের দিয়েও কিছু একটা হইছে। তো আল দিয়ে মনে রাখবো কি? আল দিয়ে মনে রাখবো অ্যালবুমিন, তাই না? অ্যালবুমিন। অ্যালবুমিন একটা প্রোটিন, কই পাই? ডিমের সাদা অংশে পাই। গা দিয়ে হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিন, গা দিয়ে হচ্ছে গ্লোবিউলিন। ফা দিয়ে কি? ফা দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। প দিয়ে কি? প দিয়ে এটা তোমরা বলবা, আমি এটা বলবো না। দেখি কে পারে, কে পড়াশোনা করছে। ফার্স্ট ক্লাস কে করতেছে? তাসনিয়া তাহসিন। আচ্ছা আচ্ছা। ফাইব্রিনোজেন। প দিয়ে কি বলো তো? প দিয়ে কি হবে? প দিয়ে কি হবে? তো আল দিয়ে হচ্ছে অ্যালবুমিন, গা দিয়ে হচ্ছে গ্লোবিউলিন, ফা দিয়ে হচ্ছে ফাইব্রিনোজেন, আলগা ফাপড়, প দিয়ে কি? প্রথম বিন। চাবাস, অথবা অনেক পড়াশোনা করে। প্রথম বিন, প্রথম বিন। বুঝছো? চারটা ভুলবা, ভুলা যাবে না কিন্তু। তোমাদের ফাপড়বাজ ফ্রেন্ডদের কথা মনে করবা, আলগা ফাপড়, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রথম বিন। অনেকে কি করো, এই শর্টকাটগুলো হচ্ছে খাতায় লিখে রাখো। খাতায় লিখো না, বইয়ের পাশে ছোট করে লিখে রাখবা। এর কারণ বলি যে আমার মেডিকেল অ্যাডমিশনের সময় আমি হচ্ছে অনেক কিছু অনেক জায়গায় লিখে রাখতাম, খাতায় লিখে রাখতাম, এই জায়গায় লিখে রাখতাম। পরে পরীক্ষার আগে খাতা খুঁজে পাই না, খাতা খুঁজে পাই না, নোটবুক খুঁজে পাই না, যে কই রাখছি, দৌড়াদৌড়ি অবস্থা। তো ওই দিন আমার একটা চরম শিক্ষা হয়েছে যে যত শর্টকাট নটকাট আছে সব বইয়ের মধ্যে লিখে রাখবো। কেউ পিডিএফ দেখ বা নোট দেখ, যাই দেখ, বইয়ের মধ্যে যত আটানো যায় আটাবা, ঠিক আছে? বইয়ের মধ্যে যত আটানো যায় আটাবা। তোমার যদি এক্সট্রা নোটও লাগে, তুমি বইয়ের পেজে ছোট কাগজ কেটে লিখে বইয়ের সাথে লাগাই রাখবা। স্টেপলার মারার দরকার নেই, স্টেপলার মারলে নষ্ট হয়ে যায়। তুমি কস্টিপ দিয়ে আটকায় রাখো, সুন্দর করে দেখতে পারবা। ছো, এগুলো কইরো। কি অবস্থা কমেন্টে? এই যে সিড নিয়ে আনি পাগল হয়ে গেছে, প্রথম দিনটা আজ। ক্লাসগুলো ডিলিট করবো না তো, ক্লাস তো আবার গ্রুপে থাকবে, পেজে থাকবে, ইউটিউবেও আপলোড হবে, বুঝছো?
তাসনিয়া তো নতুন আসছো, এই সবগুলো ভিডিও কিন্তু ইউটিউবেও যাবে, বুঝছো? আর বোর্ডের এখানে হচ্ছে একটা রিফ্লেক্ট হচ্ছে, কারণ ওইখানে হচ্ছে লাইট আছে। তো অনেকে ছবি দেখছো যে আমি লাইটের সামনে কাগজ টাগজ দিয়ে রাখছি আর কি, তারপরেও পুরোপুরি করতে পারতেছি না, মনে হয় আরও 4-5টা কাগজ দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, দেখো এটা তো বুঝতে পারছো। তো এখন হচ্ছে আমরা পড়বো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে লোহিত রক্ত কণিকা। আচ্ছা কয়টা বাজে? আমি বুঝছো তোমাদের পড়ানো শুরু করলে আমার সময়ের দিকে খেয়াল থাকে না। ও 10টা বাজে, সময় চেল। তো এখন আমরা পড়বো কি, রক্ত কণিকা। রক্ত কণিকা। তো এখন কথা হলো যে ভাইয়া রক্ত কোষ না বলে কণিকা কেন বলতেছে? হয় কণিকা, কণিকা বলতেছে কারণ কি, ওরা স্ববিভাজিত হতে পারে না। ভাই এটা আবার কি জিনিস বললেন? এটা বললাম যে ধরো একটা লোহিত রক্তকণিকা আছে, ধরো আরবিসি, ও কিন্তু বিভাজিত হয়ে আরও 2টা বা 4টা লোহিত রক্তকণিকা তৈরি করার মতো ক্ষমতা নাই, ঠিক আছে? ওরা কোত্থেকে তৈরি হবে? ওরা হচ্ছে অস্থি মজ্জা থেকে তৈরি হবে, অস্থি মজ্জা থেকে ডিরেক্ট তৈরি হবে, মানে নিজেদের বিভাজন হওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য ওদেরকে আমরা কোষ না বলে কি বলি, কণিকা বলি। কণিকা বলি, অথবা ইংলিশে কি বলি, কণিকাকে ইংলিশে কি বলি, কর্পাসল। কর্পাসল, কর্পাসল বলি, ঠিক আছে? এটা অনেকে জানতে চাও যে ভাই ওদেরকে কোষ কেন বলি না, কেন সরি কণিকা বলি ওদেরকে, যে ওরা বিভাজিত হওয়ার কোনো ক্ষমতা নাই, এই জন্য। সো রক্তকণিকা হচ্ছে 3 প্রকার, বাচ্চাকাল থেকে পড়ে আসতেছি। কি কি প্রকার বলে ফেলো ঝটফট। ফার্স্টে হচ্ছে কি লোহিত, লোহিত রক্ত কণিকা, বা তোমার এরিথ্রোসাইট। এরিথ্রো মানে হচ্ছে লাল, সাইট মানে আসলে কোষ, কিন্তু এখানে কণিকা বুঝাইছে। অথবা রেড ব্লাড কর্পাসল। তারপরে আসে আমাদেরকে, তারপর আসে কি, লালের পরে সাদা, তাই না, শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। লিউকো মানে হচ্ছে বর্ণহীন বা সাদা, ঠিক আছে? লিউকোসাইট বা ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড কর্পাসল। তারপরে কি আসে? তারপরে আসে আমাদের ছোট্ট বন্ধু অনুচক্রিকা। অনুচক্রিকা বা এটাকে কি বলি আমরা, প্লাটিলেট। প্লাটিলেট, প্লাটিলেট বা এটা কি আরবিসি ডাব্লিউসি, থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট। আই হোপ আমার ভুল হয় নাই, নাকি উল্টা করলাম, নিজে বুঝলাম না। আচ্ছা, অনুচক্রিকা, প্লাটিলেট, থ্রোম্বোসাইট। থ্রোম্বোসাইট, আচ্ছা সমস্যা নাই, একটা হইলেই হলো। মানে তোমার দেখো বাচ্চাগুলো তুমি পড়ে আসছো লোহিত রক্ত কিনে, কিন্তু এখন 3টা নামই জানতে হবে, ঠিক আছে? 3টা নামই জানতে হবে, একটাও বাদ যাবে না, ঠিক আছে? এর সাইড তো এটা এখানে হবে, এটা এখানে হবে, ওটা খুশি হবে। 3টা নামই তোমার জানতে হবে, গ্রিক ওয়ার্ড মিক ওয়ার্ড যা আছে সব জানতে হবে। অনেকে ভালো অ্যান্সার দিছো। ওকে, রিফাত হচ্ছে নতুন মনে হচ্ছে আমার কাছে, সবাই ভালো অ্যান্সার দিচ্ছ, একটু ল্যাগ হচ্ছে না? বুঝতে পারছি, নেটের কারণে, রিজন আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমার হচ্ছে রাউটার থেকে এই রুমের দূরত্ব একটু বেশি, তো রাউটারটা আনার জন্য লম্বা কেবল দরকার। তো এখন দারাজে অর্ডার দিছি, বাট তাদের ঈদের ছুটি এখনও শেষ হয় নাই, তারা লেট করতেছে। কারণ তারা যে কবে আমাকে ওয়্যারটা দিয়ে যাবে আল্লাহ জানে। বলছে যে 19 তারিখ থেকে মানে দিয়ে দেওয়ার প্ল্যান আর কি। আজকে তো 18, তো কালকে পেয়ে যেতে পারি। ওকে ফাইন, সবাই অ্যান্সার দিছো, থ্যাংক ইউ সবাইকে। তো এখন আসো লোহিত রক্তকণিকা, লাল রক্তকণিকা। তো লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট, তো এরিথ্রোস মানে কি লাল, সাইট মানে হচ্ছে কোষ, কিন্তু আমরা কোষ বলি না, এখানে আমরা কণিকা বলতেছি।
তাই না? ফাইন। তো লোহিত রক্তকণিকা থেকে কি কি জিনিস আসে? তার ফার্স্ট তুমি বুঝতে পারছো যে এটা কি কালার, লাল কালার। এখন কথা হলো যে ভাই কেন লাল কালার? লাল কালার কারণ এখানে কি থাকে, এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, সেটা কি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে, একটা প্রোটিন জাতীয় পদার্থ থাকে। তো এখানে হিমোগ্লোবিনের হিম যেটা, এটা হচ্ছে লৌহ জাতীয় রঞ্জক পদার্থ। লৌহ জাতীয় রঞ্জক পদার্থ বা পিগমেন্ট। আর গ্লোবিন হচ্ছে কি, গ্লোবিন হচ্ছে তোমার একটা প্রোটিন জাতীয়, ঠিক আছে, প্রোটিন জাতীয়। তো প্রোটিন কি করে, একটা এটার সাথে কি পেপটাইড বন্ধন গঠন করে না? তো ওই পেপটাইড বন্ধনের সাথে তোমার একটা করে হিম গ্রুপ যুক্ত থাকে। এখন তোমার পরীক্ষায় আসতে পারে যে হিমোগ্লোবিন আসলে কতটুকু থাকে। হ্যাঁ, তো হিমোগ্লোবিন হচ্ছে মোটামুটি মনে রাখবা যে 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিন থাকে 16 গ্রাম। এটা জাস্ট নর্মাল আর কি। এখানে তোমার ছেলে মেয়ে ভেদাভেদ আছে। তোমরা যারা তোমার ব্লাড টেস্ট করাও, সিবিসি করাও, সিবিসি টেস্ট করাও, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, ওইখানে দেখবা যে হিমোগ্লোবিন লেখা আছে। তো ওইখানে দেখবা যে যখন কারো রিপোর্ট দেখবা ব্লাডের, দেখবা যে হিমোগ্লোবিন কত। তো হিমোগ্লোবিন পাশে হচ্ছে নর্মাল রেঞ্জ দেওয়া। তো ওটার সাথে তুমি কম্পেয়ার করতে পারবা যে তার হিমোগ্লোবিন কম আছে না বেশি আছে, বুঝছো, কম্পেয়ার করতে পারবা। তো মোটামুটি হচ্ছে 16 গ্রাম থাকে 100 মিলিলিটার। এখন দেখো 100 মিলিলিটার মানে হচ্ছে কি 1 ডেসিলিটার। হ্যাঁ, তা তোমার পরীক্ষায় আসতে পারে যে 100 মিলিলিটার তুমি বইয়ে পড়ছো, কিন্তু পরীক্ষা আসলো যে 1 ডেসিলিটারে কত থাকে। হ্যাঁ, তখন হচ্ছে সেম জিনিস, এটা নিয়ে হচ্ছে ভয় পাওয়া যায় না, কারণ পরীক্ষা হচ্ছে একক চেঞ্জ করে দিতে পারে। সিবিসি এর রিপোর্টটা দেখতে অনেক ভালো লাগে। সিবিসি এর রিপোর্ট ভালো লাগে। আচ্ছা, নতুন কে আসছে? সাদিয়া নতুন আসছে। তোমার ছেলেদের বডি অনুসারে, তারপর মেয়েদের বডি অনুসারে তোমার হিমোগ্লোবিনের তোমার কাউন্টটা মানে ডিফারেন্সটা হয়। মেয়েদের বডিতে একটু কম থাকে, ছেলেদের একটু বেশি থাকে। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম সাদিয়া আমাদের বায়োলজি ক্লাসরুমে। ওকে, তো হিমোগ্লোবিন গেল, এইটুকু হচ্ছে আমরা বুঝতে পারছি। তারপরে জানতে হবে যে পরীক্ষায় যেটা ইম্পর্টেন্ট আসে সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার সংখ্যা, বুঝছো, সংখ্যা, যে কতগুলা করে থাকে, আসলে সংখ্যা থাকে। তো সংখ্যাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এবং একটা উইয়ার জিনিস দেখলাম যে লেটেস্ট বই যেটা সেপ্টেম্বর 2020, ওখানে না সংখ্যাটা একটু চেঞ্জ করে দিছে। তো যাদের কাছে, তো আমি হচ্ছে ওই লেটেস্ট বই ফলো করে লিখবো, যাদের কাছে মিলবে না মনে করবা তোমাদের এটা লেটেস্ট না। তো সেটা হচ্ছে ভ্রূণ অবস্থায়, বাচ্চাকালে লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকবে, ঠিক আছে, কারণ ওর বেশি প্রয়োজন। বাচ্চাকালে থাকবে 80 থেকে 90 লাখ, 80 থেকে 90 লক্ষ প্লাটিল মানে লোহিত রক্তকণিকা থাকবে, ঠিক আছে, বাচ্চাকালে সবচেয়ে বেশি থাকবে। তো বাচ্চা কি একটু বড় হবে, মানে কি শিশু হবে, হ্যাঁ, শিশু দেহে একটু কম থাকবে। তুমি 10 বিয়োগ করো তাহলে কত পাবা? 60 থেকে 70 পাবা, তাই না? 60 থেকে 70 লাখ পার কিউবিক মিলিমিটার। হ্যাঁ, পাইব না যে পুরো বডিতে, এটা পার কিউবিক মিলিমিটারে, পুরো বডিতে না। তারপর হচ্ছে পুরুষ, ছেলেদের হচ্ছে আরেকটু কম, সেটা হচ্ছে 50 থেকে 54 লক্ষ। আগের বইতে মনে হয় 55 ছিল, এটা চেঞ্জ করছে দেখলাম। স্ত্রী দেহে হচ্ছে তোমার 44 থেকে 49 লাখ, ঠিক আছে। এটা হচ্ছে তোমার লেটেস্ট বইয়ের এডিশন অনুযায়ী। তোমরা অনেকে ভাবতে পারো যে ভাইয়া কোত্থেকে লিখছে, এটা হচ্ছে লেটেস্ট বইয়ের এডিশন অনুযায়ী আমি লিখছি, ঠিক আছে। একটু চেঞ্জ আছে, যেমন আগে 44 ছিল না, আগে 45 ছিল, আগে 54 ছিল না, 55 ছিল। সো যাদের কাছে লেটেস্ট বইটা নাই, তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের বইয়ের পাশে লিখে রাখতে পারো আর কি। পৃথা বলছে পুরুষে 50 লাখ, এই তো একটু চেঞ্জ হয়েছে আর কি, একটু চেঞ্জ হয়েছে। সায়েদুর হচ্ছে বলে দিয়েছে প্রতি কিউবিক মিলিমিটারে, থ্যাংক ইউ। বইয়ের সাথে মিলে গেছে না, তাই তো লেটেস্ট বই হচ্ছে এরকমই আছে আর কি। ওকে, ফাইন। তো এখন কথা হচ্ছে ভাইয়া যদি এর থেকে কম হয়, কারণ কম হয়, তাইলে কি হবে? তো দেখো, যদি
যদি 50 লাখের থেকে 25% কম হয় তখন বডিতে একটা কন্ডিশন দেখা যায়, এনিমিয়া বলা হয়। অনেকেরই এনিমিয়া আছে, বুঝছো? এনিমিয়া বা রক্ত স্বল্পতা। রক্ত শূন্যতা বইল না, কারণ শূন্যতা মানে রক্ত নাই, রক্ত স্বল্পতা আসলে। তো এনিমিয়া হইলে দেখবে যে তোমার দুর্বল লাগবে, ঘুম আসবে, মাথা ঘোরাবে, খুব ক্লান্ত লাগবে, বুঝছো? এটা হচ্ছে মেয়েদের বেশি হয় আর কি, যেহেতু তাদের হিমোগ্লোবিনটা একটু কম। হ্যাঁ, আর যদি বেশি হয় সেটা হচ্ছে কি, যদি 65 লাখের থেকে বেশি হয় তখন কি হয়, পলিসাইথেমিয়া হয়। এটাও একটা মেডিকেলের একটা ডিজিজ, পলিসাইথেমিয়া হইলেও হচ্ছে তোমার মাথা ব্যথা হবে, মাথা ঘুরবে, টায়ার্ড লাগবে। তার মানে কি, কম হইলেও সমস্যা, বেশি হইলেও সমস্যা, ঠিক আছে? তো এই জন্য দেখা যায় যে একটা মানুষ যখন অসুস্থ হয় সবার ফার্স্টে তাকে ব্লাড কাউন্ট দেয়, সিবিসি কাউন্ট দেয়। যদি ব্লাড ঠিকঠাক থাকে তার মানে কি অন্য জায়গায় সমস্যা, আর যদি ব্লাড ঠিকঠাক না থাকে, ধরো হিমোগ্লোবিন কম, তাহলে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য কি শাকসবজি খাইতে হবে, যদি বেশি কম থাকে ওষুধ দিবে, আর হিমোগ্লোবিন যদি বেশি থাকে কমানোর জন্য ইয়া করবে। তো এরকম আর কি জিনিসগুলা, এরিথ্রোসাইট। তো এখন বইয়ে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখবা যে, ঠিক আছে আমরা ধরো জানি পুরুষের দেহে থাকে 50 লাখের মতো, কিন্তু এবং বাচ্চার দেহে সবচেয়ে বেশি থাকে, কিন্তু বইয়ে একটা কথা লেখা আছে যে যখন প্রেগনেন্ট অবস্থায় থাকে আমাদের মায়েরা, তখন এবং যখন আমরা এক্সারসাইজ করি তখন তোমার লোহিত রক্তকণিকাটা বেশি থাকে। কেন থাকে কি মনে হয়? এটা একটু মাথা খাটাও, পারবা যে প্রেগনেন্ট অবস্থায় কি হয়। প্রেগনেন্ট অবস্থায় তার মায়ের পেটে বাচ্চা থাকে, তাহলে লোহিত রক্তকণিকা মায়ের নিজের জন্য দরকার, বাচ্চার জন্য দরকার, দুজনের জন্য দরকার, তাই না? তখন কি একটু বেশি বেশি প্রোডাকশন হওয়া লাগবে না? এটা একটা। আরেকটা হচ্ছে যে এক্সারসাইজের ক্ষেত্রে, ধরো তুমি অনেক দৌড়াইতেছো, এইরকম মাসেল বানাইতেছো, তো মাসেলগুলো কি বেঁচে থাকার জন্য কি অক্সিজেন দরকার না, গ্লাইকোলাইসিস করা দরকার না, এটিপি উৎপন্ন করা দরকার না? তো তাহলে কি অক্সিজেন লাগবে বেশি বেশি। তো এখন অক্সিজেনে ক্যারি করে কে? ক্যারি করে হচ্ছে লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন, সে তো ক্যারি করে। তাহলে তোমার অক্সিজেন বেশি প্রয়োজন, তাহলে কি ক্যারি করার জন্য তোমার লোহিত রক্তকণিকাও বেশি লাগবে না? তো তখন কি লোহিত রক্তকণিকাও বেশি উৎপন্ন হবে, বুঝছো জিনিসটা? এরকম আর কি। পৃথা গুড অ্যান্সার দিস, বেবি অ্যান্ড মা। রিফাত জামিল প্রথম ক্লাস করতেছে, ওয়েলকাম জামিল টু বায়োলজি ক্লাসরুম। এনিমিয়া রক্ত স্বল্পতা, ওকে ঠিক আছে। তো এখন হচ্ছে যে ধরো, কেন জানি গরম লাগতেছে। আচ্ছা দেখো, আমরা কোষ বিভাজন পড়ছি না? কি কি পড়ছি? যে মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন, তারপরে পড়ছি অ্যামাইটোসিস পড়ছি। সব কয়টার ক্ষেত্রে একটা কমন ওয়ার্ড আছে, সেটা কি? কোষ বিভাজন। হ্যাঁ, তো এই যে আমাদের যে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, তো এইগুলোর তো একটা বিভাজনের একটা নাম আছে। হ্যাঁ, তো এই বিভাজনের নাম তোমাদের নতুন বই আছে, তো সেই নামটা হচ্ছে কি হেমাটোপয়েসিস। যে রক্ত তৈরি হওয়ার কি একটা কমন নাম হিমা বা হেমাটোপয়েসিস, একটা কমন নাম, ঠিক আছে? এটা কিন্তু কমন নাম, এটা নতুন বইয়ে আছে, এটা পুরাতন বইয়ে নাই। হিমাটোপয়েসিস বা হেমাটোপয়েসিস একটা বললেই হইল, ঠিক আছে? তো এখন আমরা জানবো যে লোহিত রক্তকণিকা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয়, বা ইরিথ্রোসাইট আসলে কিভাবে তৈরি হয়। তো ইরিথ্রোসাইট তৈরি হয় হচ্ছে যে, ধরো এটা একটা হাড্ডি, ধরো এটা আমাদের পায়ের ফিমার। তো ফিমারের ভিতরে কি বোন ম্যারো আছে, তাই না? বোন ম্যারো আছে বা অস্থি মজ্জা আছে। কি আছে? বোন ম্যারো বা অস্থি মজ্জা আছে, অস্থি মজ্জা আছে। তো এখন হচ্ছে যে যখন আমার লোহিত রক্তকণিকা দরকার হবে, তখন কি হবে? এই অস্থি মজ্জার ভিতরে একটা কোষ থাকে, ওই কোষটাকে কি বলে? স্টেম সেল, স্টেম কোষ বা স্টেম সেল বলা হয়। বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হিমোসাইটোব্লাস্ট,
হিমোসাইটোব্লাস্ট বা হেমোসাইটোব্লাস্ট, ঠিক আছে, এই যে অস্থিমজ্জার ভিতরে থাকে, ওই স্টেম কোষ থেকে পরবর্তীতে তৈরি হয় এরিথ্রোব্লাস্ট। কি তৈরি হয়? এরিথ্রোব্লাস্ট। তো যারা আমার আগে ক্লাস করছো তারা জানো যে ব্লাস্ট মানে হচ্ছে বাচ্চা বা বেবি, মানে হচ্ছে কোনো কিছুর অপরিণত অবস্থা, আর এরিথ্রো মানে তো এরিথ্রোসাইট। তো আমরা সাইট বলি যখন জিনিসটা পরিণত হয়ে যায়, আর যখন ব্লাস্ট বলি তখন মানে কি এটা অপরিণত। তুমি যত জায়গায় ব্লাস্ট দেখবা, নিডো ব্লাস্ট, অমুক ব্লাস্ট, তমুক ব্লাস্ট, বোম ব্লাস্ট না মনে করবে যে এটা হচ্ছে কোনো একটা জিনিসের মানে অপরিণত অবস্থা আর কি। তো ফার্স্টে কি অস্থিমজ্জা থেকে, অস্থিমজ্জার যে স্টেম কোষ বা হিমোসাইটোব্লাস্ট, সেখান থেকে এরিথ্রোব্লাস্ট হবে, এবং এরিথ্রোব্লাস্টে কিন্তু তোমার নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে, নিউক্লিয়াস থাকবে। পরবর্তীতে কী করে? পরবর্তীতে তোমার নিউক্লিয়াসটা বাদ হয়ে যায়, নিউক্লিয়াসটা বাদ হয়ে যায়, এবং আমরা পরবর্তীতে পরিণত আরবিসি বা এরিথ্রোসাইট পাই। বুঝছো সাইকেলটা? বুঝছো? আবার বলি, দেখো, ফার্স্টে হচ্ছে যে সিগন্যাল আসবে যে লোহিত রক্তকণিকা লাগবে, ওই সিগন্যালটা পাওয়ার পরে অস্থিমজ্জা কী করবে, তার যে স্টেম কোষ বা হেমোসাইটোব্লাস্ট আছে সেখান থেকে এরিথ্রোব্লাস্ট উৎপন্ন করবে। তো পরে এরিথ্রোব্লাস্ট থেকে নিউক্লিয়াসটা চলে যাবে, পরে আমরা পূর্ণ যে আরবিসি বা লোহিত রক্তকণিকা সেটা পাবো, এবং এই জন্যই আমরা দেখি যে পূর্ণ বা পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই। বুঝছো? এই হচ্ছে, তো এই যে তোমার লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার যে প্রসেসটা, এটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। কি বলা হয়? এরিথ্রোপয়েসিস। পরীক্ষায় আসতে পারে যে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার যে প্রসেস সেটার নাম কি, সেটার নাম হচ্ছে এরিথ্রোপয়েসিস। কি অবস্থা কমেন্টে? স্টেম কোষ, বাহ, কে পারলো? কে অ্যান্সার দিছে এটা? হেমোসাইটোব্লাস্ট, জান্নাত অ্যান্সার দিছো। ইরেথ্রোপয়েসিস হচ্ছে মানে তৈরি হওয়ার প্রসেসটা, ঠিক আছে, ইরেথ্রোপয়েসিস মানে প্রসেসটা। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো মোটামুটি আমরা বুঝছি। আর কি বাকি আছে? আরেকটা জিনিস পড়াবো ভাইয়া তোমাদেরকে, সেটা হলো যে মনে করো যে এই যে লোহিত রক্তকণিকা তৈরি হবে, হ্যাঁ, তোমার তো একটা সিগন্যাল লাগবে, তাই না? ধরো তোমার বললো যে আম্মু ক্ষুধা লাগছে, ভাত রান্না করো, বা ভাত রান্না করবে আন্টি। আর তুমি যদি ক্ষুধা না লাগে রান্না করবে না, তো তাহলে তোমার বডিতে যখন লোহিত রক্তকণিকা লাগবে তখন কি বডি তৈরি করবে, তাই না? তো কিভাবে হয়? অনেক ধরনের প্রক্রিয়া আছে, বাট তোমাদের নতুন বইয়ে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখো যে বডিতে যখন অক্সিজেন কমে যায়, অক্সিজেন কমে গেলে আমাদের যে কিডনি আছে, কিডনি এটা ডিটেক্ট করতে পারে বা বুঝতে পারে। পরে কিডনি কি করে? অস্থিমজ্জা বা বোন ম্যারোতে সিগন্যাল পাঠায়, না, কিডনি একটা হরমোন নিঃসরণ করে, ওটাকে বলে এরিথ্রোপ্রোটিন বা এরিথ্রোপ্রোটিন নিঃসরণ করে। ওই এরিথ্রোপ্রোটিন এই বোন ম্যারোতে সিগন্যাল পাঠায়, কি বোন ম্যারো বা অস্থিমজ্জাতে সিগন্যাল পাঠাবে, বুঝছো, সিগন্যাল পাঠাবে। পরে বোন ম্যারো কী করবে? এই যে পরের তো জানো প্রসেস, জানো যে স্টিম সেল, ইরেথ্রোপয়েসিস, পরে কি হবে তোমার পয়েসিস বানানো মনে নাই, দেখে নিও, ইরেথ্রোপয়েসিস হবে। তাহলে আরেকবার বলি, হ্যাঁ, কি হয় যে বডিতে যখন অক্সিজেন কমে যায়, কিডনি এটা বুঝতে পারে, পরে সে একটা হরমোন নিঃসরণ করে, তার নাম কি ইরেথ্রোপয়েটিন। ওই হরমোন কি করে? এই অস্থিমজ্জার উপর কাজ করার পরে তো জানো যে ইরেথ্রোপয়েসিসের মাধ্যমে তোমার আরবিসি তৈরি করে। পরে আরবিসি যে হিমোগ্লোবিন থাকে সে কী করে? অক্সিজেন ক্যারি করে, তাই না? অক্সিজেন ক্যারি করে, তখন কি অক্সিজেন ডিমান্ড, তখন কি অক্সিজেন বেড়ে যায় না? ফার্স্টে তো অক্সিজেন কমে গেছিলো, কমে যাওয়ার পরে তার তো কাহিনী হইল। পরবর্তীতে যখন অক্সিজেন তৈরি হওয়ার পরে এই যে তোমার ইরেথ্রোপয়েটিন এই জিনিসটা কি নিঃসরণ কমে যাবে, মানে নর্মাল হয়ে যাবে, তখন হচ্ছে যে কিডনিও বুঝতে পারবে। তো এটা একটা সাইকেল আর কি, যে তোমার কমে গেলে ইরেথ্রোপয়েটিন নিঃসৃত হবে,
আর যদি বেড়ে যায় ইরিথ্রোপয়েটিন নিঃসরণ কমে যাবে বা অফ হয়ে যাবে। তো এটা হচ্ছে বইয়ে আছে আর কি। তো ইরিথ্রোপয়েসিসের হচ্ছে আরও অনেক ফ্যাক্টর আছে, অনেক আর নিউট্রিশন, তারপর হচ্ছে মিনারেল, আর অনেক কিছু কাজ করে, আর অনেক হরমোনের কাজ আছে এটার উপরে। ইরিথ্রোপয়েটিন হরমোন, অনেকে হচ্ছে রাইট অ্যান্সার দিয়েছো। আচ্ছা ঠিক আছে, ওকে। লাস্টলি হচ্ছে একটা জিনিস বলি যে লোহিত রক্তকণিকা কতদিন পর পর তৈরি হয়? তোমরা জানো যে 120 দিন, তাই না? তো 120 দিনকে যদি আমরা মাসে কনভার্ট করি তাহলে কত হবে? 4 মাস, তাই না? 4 মাস, পরীক্ষায় আসতে পারে 4 মাস, তো এটা খেয়াল করে দিও। হ্যাঁ, এখন কথা হলো যে আমার মাথায় আর কি আসছিল যখন আমি ইন্টারে ছিলাম যে ভাইয়া 120 দিন পর পর এটা কি এরকম যে আজকে সব লোহিত যাবে, 120 দিন হয়ে গেছে, পরের দিন হচ্ছে আবার এত লাখ তৈরি হবে, জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে মানুষের কথা চিন্তা করো, যে ধরলাম বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, তো আজকে কয়েকজন মারা যাচ্ছে, হ্যাঁ, আবার আজকেই কয়েকজন জন্ম নিচ্ছে, কালকে কয়েকজন মারা যাবে, কালকে কয়েকজন জন্ম দিবে। তো এরকম লোহিত রক্তকণিকার মধ্যে আজকে কয়েকজনের 120 দিন শেষ, তারা ধ্বংস হয়ে যাবে, কালকে আবার কয়েকজনের 20 দিন শেষ, তারা ধ্বংস হবে, মানে এরকম সিরিয়ালি হচ্ছে ধ্বংস হবে, বুঝছো? একবারে যদি সব ধ্বংস হয়ে যায় তাহলে তো মারাই যেতাম, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, তো এইটা হচ্ছে জিনিস। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, লোহিত রক্তকণিকার এই পর্যন্তই পড়াবো। এটা হচ্ছে আমাদের পার্ট 1 ছিল এই চ্যাপ্টারের। তো 21 ব্যাচের কেউ আসে না কিন্তু জানি না, থাকলে ভালো হইতো, ক্লাসটা কাজে দিত। হায়াত 120 দিন, হ্যাঁ হায়াত 120 দিন। আচ্ছা, হোমওয়ার্ক আসলে কি দিব আসলে তোমাদেরকে? হোমওয়ার্ক হচ্ছে যে তোমরা যদি পারো এই জিনিসগুলো একটু নোট করার চেষ্টা করো আর কি। বইয়ে তো অনেক ব্যাখ্যা আকারে দেওয়া, বাট তোমরা যদি একটু ফ্লো চার্ট বা একটু নোট করে রাখতে পারো, দ্যাটস রিয়েলি গুড হবে আর কি। আর বিসি রাত্তার, হ্যাঁ মুন্নি হচ্ছে ক্লাস লেট করছো, সমস্যা নেই, এগুলো হচ্ছে ইউটিউবে আপলোড হবে ইনশাল্লাহ। এবং আমাকে একটু জানাও যে লাইভের কোয়ালিটি, মানে ভিডিও কোয়ালিটি কি মানে আগেরগুলোর থেকে বেটার হয়েছে কি না, এটা একটু বলো আমাকে, যারা আগের ক্লাস করছো আর কি। আচ্ছা, ও আচ্ছা, জান্নাত তো 21 ব্যাচে, হ্যাঁ মনে পড়ছে, কথা হয়েছিল জান্নাতের সাথে। ফাহরিন অবনী, ও সব লিখে নিছো? আরে ক্লাসের মাঝখানে লেখে। আচ্ছা, ক্যামেরা ফি দিয়েই তো এই কাজটা করছি, যাতে ব্লাড রান না হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে অনেক কষ্ট করে ক্লাস করছো, এত 3000 মানুষের মধ্যেও তোমরা হচ্ছে যারা ছিলা, তোমরা আই হোপ তোমরা একটু হলেও বেনিফিটেড হইছো। ভাই হচ্ছে অলওয়েজ 100% ইফোর্ট দেওয়ার চেষ্টা করি। অনেকে মনে করে যে ফ্রি লাইভ ক্লাসে মনে হয় তেমন কিছু থাকে না বা পাত্তা টাত্তা দেয় না, বাট আমি চেষ্টা করি যে যাদের পেড করতে প্রবলেম হয় তারা যাতে ফ্রি ক্লাস থেকে বেনিফিটেড হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তাইলে সবাইকে হচ্ছে করতেছি, আজকে টাটা বাই বাই জানাচ্ছি। আর এটা শীঘ্রই ইউটিউবে চলে আসবে। কালকে হচ্ছে এসএসসি এর লাইভ আছে, এসএসসি লাইভ, তারপরের দিন আবার তোমাদের লাইভ আছে, বুঝছো? শুক্রবার দিন মোস্ট প্রবাবলি 9:30টার দিকে এইচএসসি 21 ব্যাচ নিয়ে হচ্ছে তোমাদের সুখ দুঃখের গল্প শুনবো, তোমাদের নিয়ে আর কি কী অবস্থা, প্ল্যান ট্যান এগুলো নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, ক্যামেরা ফি হচ্ছে যদি মাসে মাসে অনেকগুলো টাকা দিই তাইলে তারা ওয়াটারমার্ক সরাবে, নাইলে ওয়াটারমার্ক সরাবে না। ঠিক কিছু কনে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ভালো থেকে তাইলে সবাইকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।